সুপ্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা। প্রমাণিত অপ্রমাণিত পডকাস্টে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। কিছুদিন আগে দৈনিক প্রথম আলো পত্রিকা থেকে নারী পুরুষের বৈষম্য নিয়ে একটি লেখা দেবার জন্য আমাকে অনুরোধ করা হয়। বিষয়টি সম্পর্কে আমার বরাবরই উৎসাহ বেশি, তাই রাজি হয়ে গেলাম। কিন্তু লিখতে শুরু করে দেখি গোড়াতেই গলদ। মানে আমরা নারীরা সংবিধানের এক আর্টিকেলে নাগরিক মানে সিটিজেন, অন্য আর্টিকেলে নারী। একটু গোলমালে লাগছে তো? চলুন আজকে আমরা সে লেখাটি আপনাদের সাথে শেয়ার করি। এই লেখাটি দৈনিক প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5ই নভেম্বর পারিবারিক জীবনে নারী, রাষ্ট্রীয় জীবনে নাগরিক শিরোনামে বের হয়েছিল। চলুন সে লেখাটি শেয়ার করি আপনাদের সাথে। অসময়ে আজানের ধ্বনি। ব্যাপার কি? না, 3 কন্যা সন্তানের পর রজবালির ঘরে পুত্র সন্তান জন্মেছে। শুধু তাই নয়, শুনতে পাচ্ছেন কি শঙ্খধ্বনি, উলুধ্বনি? ঠিকই ধরেছেন, নারায়ণ সরকার বড়ই ভাগ্যবান। প্রথমেই তার ঘর আলো করে পুত্র সন্তান এসেছে। আজ তাই 2 প্রতিবেশীর ঘরে আনন্দের বন্যা। নারীর প্রতি বৈষম্য কিন্তু জন্মলগ্ন থেকেই শুরু। কন্যা সন্তান ভ্রূণ হত্যায় নাই বা গেলাম। এই যে জন্মলগ্ন থেকে শুরু করে জীবনের পরতে পরতে কন্যা সন্তানের প্রতি বৈষম্য, নারীর প্রতি বৈষম্য, এর জবাব দেবে কে? চলুন প্রথমে জেনে নেই, আমার কন্যারা, আমার নারীরা সন্তান না কন্যা সন্তান, পার্সন না ব্যক্তি? যদি পার্সন বা ব্যক্তি হয়ে থাকে তবে সেখানে কোনো বৈষম্য আছে কি? কি বলে আমাদের সংবিধান? আমাদের সংবিধানে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে আর্টিকেল 27-এ। এখানে বলা হয়েছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান ও আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। আর্টিকেল 28(1)-এ আছে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবে না। আর্টিকেল 28(2)-এ বলা আছে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন। আর্টিকেল 29(1)-এ বলা আছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে। অর্থাৎ দেখা যাচ্ছে রাষ্ট্রীয়ভাবে নারী পুরুষে কোনো ভেদাভেদ নেই, সকলেই সমান অধিকার লাভ করবে। এবার আসুন সংবিধানের আর্টিকেল 41-এ। এই আর্টিকেল 41 ফ্রিডম অফ রিলিজিয়ন অর্থাৎ ধর্মীয় স্বাধীনতা নিয়ে কথা বলেছে। চলুন আমরা আর্টিকেল 41টি একটু দেখে নিই। আর্টিকেল 41-এ আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে ক প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রহিয়াছে মর্মে উল্লেখ করেছে। অর্থাৎ আইন সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার আছে। আর এই আইন আমাদের পারিবারিক আইন, যে পারিবারিক আইন নারীকে সম অধিকার দেয়নি। আর এ কারণেই সংবিধানের আর্টিকেল 27-এ রাষ্ট্রীয়ভাবে নারী পুরুষের সম অধিকার স্বীকৃত হলেও আর্টিকেল 41 ধর্মীয় স্বাধীনতা বা ফ্রিডম অফ রিলিজিয়নের সুগার কোটিং সত্ত্বেও পারিবারিক আইনের বাতাবরণে নারীকে পারিবারিক জীবনে নারী থেকে যেতে হয়েছে, নারী পরিবারে ব্যক্তি বা সিটিজেন হতে পারেনি। অর্থাৎ পরিবারে তুমি নারী, কিন্তু রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় কর্মে তুমি ব্যক্তি বা সিটিজেন বা নাগরিক। এই যে নারী পুরুষ নিয়ে রাষ্ট্রীয় ও পারিবারিক আইনের দোলাচল, এখানেই নারীর প্রতি বৈষম্য শুরু। এই বৈষম্যই আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। একবার ভাবুন, যে মুসলিম মেয়েটি তার ভাইয়ের সাথে একইভাবে বড় হলো, একই সাথে বিসিএস পরীক্ষা দিয়ে ম্যাজিস্ট্রেট হলো, সেই মেয়েটি তার পিতার অবর্তমানে ভাইয়ের সমান সম্পত্তি পাবে না, পাবে ভাইয়ের অর্ধেক সম্পত্তি।
আর যদি সে হয় হিন্দু কন্যা, তবে তো কথাই নেই। ভাইয়ের উপস্থিতিতে পিতার অবর্তমানে সে পাবে না কোনোই সম্পত্তি। ভাইয়ের সাথে সমযোগ্যতায় রাষ্ট্রীয়ভাবে আর্টিকেল ২৭-এর নারী পুরুষের সমান অধিকার বলে ম্যাজিস্ট্রেট হলেও পারিবারিক জীবনে পারিবারিক আইনের কারণে নারী পুরুষের সম অধিকার প্রাপ্তি থেকে হয় বঞ্চিত, তা আপনি হিন্দু, বৌদ্ধ বা ইসলাম যে ধর্মেরই হোক না কেন। প্রথমেই শুরু করেছিলাম ঠিক জন্ম মুহূর্ত থেকে কন্যারা, নারীরা কিভাবে বৈষম্যের শিকার। সংসারে, পরিবারে নারী নারী, ব্যক্তি নয়, সন্তান নয়। যতই আপনি আপনার কন্যা সন্তান জন্মের পর আহ্লাদিত হন না কেন, যতই আপনি বলুন না কেন আপনার চোখে কন্যা পুত্র যাই হোক না কেন সে সন্তান, কিন্তু আইন কি তা বলে? সমাজ কি তা বলে? আপনার কন্যা সন্তানটিকে আপনি আপনার পুত্র সন্তানের সমান সম্পত্তি দান বা গিফট করে দিয়ে যেতেই পারেন, কিন্তু তা দানই, কন্যার অধিকার নয়। একবার ভাবুন, পরিবারে একটি কন্যা জন্ম নিচ্ছে জন্মগত বৈষম্য নিয়ে, পরিবারে বেড়ে উঠছে বৈষম্য নিয়ে। দৃশ্যত অদৃশ্যত বৈষম্যের মধ্যে পরিবারে নারী পুরুষ, পুত্র সন্তান, কন্যা সন্তান যখন জন্ম থেকে বড় হয়ে উঠছে, তখন তাদের মানসিক গঠনও কিন্তু এই বৈষম্যকে লালন পালন করেই গড়ে উঠছে। সঙ্গত কারণে পরিবারে ধর্মীয় আইন, সামাজিক আচার আচরণ, যুগ যুগ ধরে চলে আসা চিন্তাভাবনা, এসবের মাঝে যে কন্যা বেড়ে ওঠে বা তার পাশে যে পুরুষ সদস্যরা প্রতিনিয়ত এসব ব্যবস্থাকে খুব স্বাভাবিকভাবে নিয়ে দিন যাপন করতে থাকে, তখন তাদের মনোজগতে নারী পুরুষের বৈষম্যটি আসলেই বৈষম্য কিনা তা নিয়ে প্রশ্ন থাকাটাই স্বাভাবিক নয় কি? এই অবস্থায় একজন নারী যখন আর্টিকেল ২৭-এর নাগরিক বা সিটিজেনের সম অধিকারে কর্মজীবনে প্রবেশ করে, তখন কিন্তু পরিবারের নারী পুরুষ, পুত্রকন্যা সকলের মনোজগৎ তৈরি হয়ে গেছে, মানে মানসিক গঠনের জল অনেক দূর গড়িয়ে গেছে। এই মানসিক গঠন নিয়ে যখন একজন নারী কর্মজগতে প্রবেশ করে, তখন পুরুষ কর্মীর সাথে জন্ম থেকে শুরু করে পরিবারে তার অবস্থান থেকে এক বৈষম্য আচরণ নিয়ে বেড়ে ওঠা নারী ও পুরুষ উভয়ের মাঝেই কিন্তু এক দোলাচল তৈরি হয়। মাঝখান থেকে পরিবারের নারীটিকে কর্মজীবনে এক দ্বৈত ভূমিকায় অবতীর্ণ হতে হয়। পরিবারে নারী থাকার কারণে তাকে পরিবার সামলাতে হয়, আবারও আর্টিকেল ২৭-এ প্রাপ্ত সম অধিকারের দাবিতে কর্মজীবনে প্রবেশের পর থেকে পরিবারের বৈষম্যকে পাশে ফেলে এক অসম দৌড়ের জীবন শুরু করতে হয়, নিজেকে প্রমাণের জন্য যে নারী কর্মজীবনেও পুরুষের সমকক্ষ। এ সবই অদৃশ্য মনোজগতের বৈষম্য হলেও দৃশ্যমান। এবার আসুন একবার দেখা যাক কর্মজীবনে নিয়োগ থেকে পদোন্নতিতে নারীরা বৈষম্যের শিকার কিনা। প্রথমে নিয়োগের ক্ষেত্রে আসুন। একবার চোখ রাখুন বিচার বিভাগে। ১৯৭৫ সনের পূর্বের চাকরির বিজ্ঞপ্তিতে দেখতে পাবেন মুনসেফ, বর্তমানে সিভিল জাজ পদে নিয়োগের ক্ষেত্রে নারীরা এ পদে আবেদনের অযোগ্য কথাটি উল্লেখ থাকত। ১৯৭৫ সনে এই অচলায়তন ভেঙে নারীরা বিচার বিভাগে কর্মজীবন শুরু করতে পেরেছিল। পুরুষরা কিন্তু বাংলাদেশ স্বাধীন হবার পূর্ব থেকেই এই দৌড় শুরু করেছিল। ঠিক সেভাবেই ১৯৮২ সনের পূর্বে বিসিএস প্রশাসনে কোনো নারী নিয়োগ পাননি। অপরদিকে ১৯৭৪ সনে পুলিশ বিভাগে প্রথম নারীরা যোগ দেন। সেনাবাহিনীতে ২০০০ সন থেকে শুরু করে বিভিন্ন স্তরে মহিলারা নিয়োগ পান, যদিও তার পূর্বেই চিকিৎসক হিসেবে নারীরা নিয়োগ পেয়ে আসছিলেন। এই তালিকা অনেক বড়। প্রতি বছর নারী দিবসে আমরা প্রথম মহিলা প্রধানমন্ত্রী, প্রথম মহিলা স্পিকার, প্রথম মহিলা বিচারপতি, প্রথম মহিলা এভারেস্ট জয়ী, প্রথম মহিলা, প্রথম মহিলা, প্রথম মহিলা এসবের নাম দেখি, ছবি দেখি, তাদের ইন্টারভিউ দেখি, আর ভাবি বাহ, আমার দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা ভাবি না, আমরা জানি না 18 কোটির এ দেশে 9 কোটিরও বেশি নারী রাষ্ট্রীয়ভাবে ব্যক্তি হলেও পারিবারিক জীবনে সন্তান নয়, ব্যক্তি নয়, শুধুই নারী। আর এই 9 কোটি জনগোষ্ঠীর মধ্যে কিছু সংখ্যক নারী
এই সংবিধানের কারণেই সম অধিকার ভোগ করে কর্মজীবনে পুরুষের পাশে সমতালে চলেছে। শুধুমাত্র সেসব নারীদের পারিবারিক সহমর্মিতা আর সেসব নারীদের অর্জিত মেধার কারণে, মনোবলের কারণে। নারীর ক্ষমতায়ন ছাড়া আপনি নারীকে পুরুষের সমকক্ষ হিসেবে চিহ্নিত করতে পারবেন না। আর নারীর ক্ষমতায়নের মূল ভিত্তিই হল নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। এই সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীর উপস্থিতিটা বোধহয় আমাদের পরিষ্কার করা প্রয়োজন। প্রথমে দেখা যাক পরিবারে নারীর ক্ষমতায়ন। আগেই দেখেছি এই পরিবারে আপনি একজন নারী, কখনো ব্যক্তি বা সন্তান বা পার্সন নয়। কিন্তু দেখুন, পরিবারে যেখানে নারী পুরুষের সমকক্ষ নয়, সেখানেও কিন্তু আমাদের দেশে বহু পরিবারে নারীরা সিদ্ধান্ত গ্রহণে অগ্রগামী। এর কারণগুলো মূলত সেসব নারীদের অর্থনৈতিক কাঠামো অত্যন্ত জোরালো, অথবা সেসব নারীদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ পর্যায়ে, অথবা সেসব নারীদের ব্যবস্থাপনা দক্ষতা মানে ম্যানেজারিয়াল ক্যাপাসিটি, নেতৃত্বদানের ক্ষমতা, লিডারশিপ, বিচক্ষণতা সে পরিবারের পুরুষ সদস্যদের চাইতে বেশি। সর্বোপরি সে পরিবার নারীর নেতৃত্ব গ্রহণের জন্য মানসিকভাবে তৈরি। কিন্তু আসুন, যেখানে সংবিধান আপনাকে নারী পুরুষের সমান অধিকার দিয়েছে, অর্থাৎ পরিবারের গণ্ডির বাইরের কর্মজগতে, সেখানে নারীর ক্ষমতায়ন বা সিদ্ধান্ত গ্রহণে নারীর ক্ষমতার চিত্রটি কি একটু দেখে আসি। আমরা জানি যে নীতি নির্ধারণী বিষয়টি যুগ্ম সচিব থেকে শুরু করে সচিব পর্যায়ে হয়ে থাকে। এরপর তো সংসদ আছেই, সে বিষয়ে পরে আসি। এখন এই যুগ্ম সচিব, অতিরিক্ত যুগ্ম সচিব বা সচিব পর্যায়ে আমাদের নারীর অবস্থান কোথায়? বাংলাদেশে প্রশাসন ক্যাডারে নারী কর্মকর্তার সংখ্যা বর্তমানে 31%। যে নারীরা 1982 সনে প্রথম সুযোগ পেয়েছে এই ক্যাডারে, সেক্ষেত্রে এর শতকরা হিসাব নিতান্তই খারাপ নয়। সচিব পর্যায়ে বর্তমানে প্রায় 13 জন ও জেলা প্রশাসক পর্যায়ে 18-20 জন নারী কর্মকর্তা আছেন। আগের যে কোনো সময় থেকে আসা জায়গা নিয়ে অবশ্যই, কিন্তু এই সব নারী কর্মকর্তার উপস্থিতি নারীর ক্ষমতায়নে কতটা কার্যকরী ভূমিকা রাখবে ভবিষ্যতের পরিসংখ্যানই তা বলে দেবে। একথা স্বীকার করতেই হবে যে কেবলমাত্র নারী কর্মকর্তারা ক্ষমতায়নের শীর্ষে গেলেই যে নারীর অবস্থার উন্নতি হবে তা নয়। নারীকে যেমন সচেতন হতে হবে তার ক্ষমতা বুঝে নেবার জন্য, তেমনি যোগ্য হতে হবে ক্ষমতাবান হবার জন্য। আবার পুরুষকেও তার মনন, তার চিন্তা চেতনা, তার সামাজিক দায়বদ্ধতার অচলায়তন অবস্থান থেকে বের হয়ে আসতে হবে। নারীকে সম অধিকারে সাহায্য করার জন্য নিজেকে তৈরি করতে হবে। চলুন শেষ আশ্রয়স্থল সংসদের দিকে তাকাই। এ যাবৎ আমাদের দেশে আমরা 2 জন নারী প্রধানমন্ত্রী পেয়েছি। নারীর ক্ষমতায়নের দৃষ্টান্তে চমৎকার উদাহরণ। কিন্তু ক্ষমতার শীর্ষে যে নারীর অবস্থান, তা তৃণমূল পর্যায় থেকে উঠে না আসার কারণে নারীর ক্ষমতায়নে তা তেমন প্রভাব রাখতে পারেনি। সংসদে আজও আমরা সরাসরি ভোটে নগণ্য সংখ্যক সংসদ সদস্য পেয়েছি, বাকি 50 জন নারী সদস্য মনোনীত। রাজনৈতিক দলগুলো আজ পর্যন্ত নারীকে ক্ষমতার মূল কেন্দ্রে প্রতিষ্ঠিত করার জন্য নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেয়নি। যে নগণ্য সংখ্যক নারী সংসদ সদস্য আমরা সরাসরি নির্বাচনের মাধ্যমে পেয়েছি, তারা কিন্তু একেবারে তৃণমূল পর্যায় থেকে নিজেকে তৈরি করে এসেছেন। কিন্তু দুঃখের বিষয়, তাদের সংখ্যা এতটাই নগণ্য যে নারীর ক্ষমতায়নের প্রশ্নে তাদের কণ্ঠস্বর পুরুষের কণ্ঠস্বরকে ছাপিয়ে যেতে পারেনি। চলে যাই শিরোনামে। পারিবারিক জীবনে এবং কর্মজীবনে নারীর বৈষম্যের পরও আমার দেশের নারীরা কিন্তু নিজ চেষ্টায়, নিজ পরিশ্রমে, নিজ প্রজ্ঞায় ঘুরে দাঁড়াচ্ছে। শত প্রতিকূলতার মাঝেও গার্মেন্টস শিল্পের যে অর্থনৈতিক অবস্থান বাংলাদেশকে আজ মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করেছে, তার সিংহভাগ কৃতিত্বই কিন্তু নারী সমাজে। আজকের নারী পারিবারিক জীবনে, সামাজিকতায়, পারিবারিক আইনে ব্যক্তি পার্সন না হবার পরও নিজেকে যোগ্য করে গড়ে তোলার চেষ্টায় আছে। রাষ্ট্রীয় জীবনে নারীকে ব্যক্তি পার্সন হিসেবে স্বীকৃতি দেবার পরও
যেহেতু কর্মজীবনে নারীর দৌড় দেরিতে শুরু হয়েছে, সেহেতু তারা পিছিয়ে আছে অনেকটা পথ। পুরুষ সহকর্মী যদি এ পিছিয়ে পড়া নারী সহকর্মীদের হাত না ধরে, তবে এ পথ চলা হবে দুরূহ। সবশেষে বলতে চাই, দৃশ্যমান বৈষম্যকে চেনা যায়, ধরা যায়, প্রতিকার চাওয়া যায়, প্রতিরোধ করা যায়। কিন্তু অদৃশ্যমান বৈষম্যকে দূর করতে যে শিক্ষা, যে মনোজগৎ, যে পরিশীলিত চিন্তা, যে সহমর্মিতা প্রয়োজন, তা আমরা চিহ্নিত করতে পারব কি? যদি না পারি, তবে আসুন চিহ্নিত করার পথ খুঁজি। আর যদি চিহ্নিত করতে পারি, তবে তার প্রতিকারে নেমে যাই আজ, এখনই। সুপ্রিয় শ্রোতা, জানি না আমার আজকের লেখার মূল কথাটি, মূল সুরটি আপনাদের বোঝাতে পারলাম কিনা। একথা ঠিক, আজকের বিষয়টি একটু কঠিন হয়ে গেল। কিন্তু এই যে নারীর অবস্থান আমাদের সংবিধানে, কখনো শুধুই নারী, কখনো সিটিজেন বা নাগরিক, এ নিয়ে একটু ভাববেন কি? আমার মনে হয় এই চিন্তার বিষয়টি সময়ের দাবি। আজ আর নয়, দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 9টায় অল্প স্বল্প গল্প নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন। শুভরাত্রি।